নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, এই যে শেখ হাসিনা, তাকে ফাঁসিতে ঝোলানোর এত তাড়াহুড়ো কিসের? এই যে আব্দুল্লাহ আল মামুন, যিনি প্রাক্তন আইজিপি ছিলেন, তাকে হঠাৎ রাজসাক্ষী বানানোর প্রয়োজন কি করে হলো, কেন হলো? এই যে আপনাদের স্বাধীনতা বিরোধী যে সাবেক গ্যাং রয়েছে, তাদের মধ্যে তাজুল একজন। তাজুল আল মামুন সিদ্দিকে মামুনকে আব্দুল্লাহ আল মামুনকে তিনি রাজসাক্ষী বানানোর একটা প্ল্যান করেছেন। কিন্তু রাজসাক্ষী বানানোর প্ল্যানটা করা হলো কেন? রাজসাক্ষী কখন দরকার হয়? যখন প্রমাণ থাকে না, তখনই রাজসাক্ষীর দরকারগুলো হয়। এই একের পর এক শাস্তি খাড়া ঝোলানোর পরও যখন দেখলো শেখ হাসিনাকে কিছুতেই কোনো অপরাধের আওতায় আনা যাচ্ছে না, মানে তার বিরুদ্ধে কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ এটা সিদ্ধ করা যাচ্ছে না, তখন এরা ফিন্দি ফিকির করতে আরম্ভ করলো। এরা কি করলো? বিবিসিকে প্রচুর পয়সা দিল। বিবিসি একটা তথ্য বললো, আমাদেরকে তথ্য কিছু একটা চিত্র পাঠাও, ভিডিও পাঠাও। তা ভিডিও এখান থেকে যা পাঠানো হলো, এই তাজুল সমস্ত কিছু করেছে, যা খবর পাওয়া যাচ্ছে। আমি তো এদেশে বসে যা খবর আমি পাচ্ছি নানানভাবে যোগাযোগ করে, তারা ফন্দি বিক্রি করে একটা ওই ভিডিও। তা আপনাদের ওইগুলো হোলি আর্টিজম না কি একটা ছিল, যেখানে একবার 2016 সালে বোধহয় একবার সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছিল, সেই সময়ের একটা ভিডিও বিবিসির হাতে পৌঁছে দেওয়া হলো, সঙ্গে প্রচুর টাকা। বিবিসি এই কাজগুলোই করে থাকে, তারা টাকার জন্য বসে আছে। বিবিসি দেখে, মানে বিবিসির দর্শক এবং ধরুন এই ক্রমশ তলানিতে, বিশ্বাসযোগ্যতা ক্রমশ তলানিতে চলে গেছে। বিবিসিকে এখন আর কেউ খুব একটা, কোনো দেশ খুব একটা পাত্তা দেয় না। মানে বিবিসি এখন একটা কি বলবো আপনাকে, আর অদ্ভুত একটা সংস্থা তৈরি হয়েছে, যে সংস্থায় টাকা ভরতে ব্রিটিশ গভর্নমেন্টের পকেট খালি হয়ে যাওয়ার জোগাড়, কেবল টাকা ঢুকিয়ে যাচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্য কিছু সফল হচ্ছে না। তো এই যখন বিবিসি যখন দেখলো প্রচুর টাকা পাওয়া গেছে, বিবিসি করলো কি, তার থেকে একটা ওই 10-12 সেকেন্ডের একটা অডিও কেটে নিল, কেটে নিয়ে এবার একটা ভিডিও একটা বানিয়ে দিয়ে ছেড়ে দিল। এবার তাজুল গ্যাং আর এই এনসিপি আর ইউনুসের বাচ্চা যত আছে, সব একেবারে হই করে তিনিং বিরিং করে নাচতে লেগে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বিবিসিকে টাকা দিয়ে ডকুমেন্টারিটা বানানো হলো ছোট, সেই ডকুমেন্টারিটা দাঁড়ালোই না, লোকে বিশ্বাসই করল না, এবং লোকে বুঝে গেল যে এটা একটা বানোয়াট মাল। ফলে এই যে নাচানাচি যারা করলো, তাদের নাচানাচিটা কাজে লাগলো না। তখন এই তাজুল গ্যাং তখন ভাবলো যে এ তো কিছু হলো না কাজ, তাহলে পরে কি করা যাবে? তাহলে পরে একটা নতুন ফন্দি ফিকির আনতে হবে। এই যে ভিডিওটা তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই ভিডিওটা যে পুরো অংশটা, আগে আর পেছনে জুড়ে যে ভিডিওটা, কমপ্লিট ভিডিওটা, অল্প সময় ভিডিও, ভিডিও বলবো না, এটা হচ্ছে আপনার টেলিফোনিক একটা কনভারসেশন, সেটা আমার হাতে এসছে। আগে সেটা শুনে নিন। এখন লেখা নিবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। হেলিকপ্টার কয়েক জায়গায় ছবি দেখে টাকাও করা যায় না রাতের মধ্যে, সবগুলিকে আইস করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব জিএফআই সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় কমে গেছে। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, থানার দিকে
হ্যাঁ হ্যাঁ, তোকে পাঠাই দিই রাত্রে। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। না, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে এখন। এখন লেখা নিবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এখান থেকে কাটা হলো, কেটে ওই অংশটুকু লাগানো হলো যেখানে তিনি বললেন যে হ্যাঁ করো, লেথাল ওয়েপেন ইউজ করো, কারণ ওখানে তো তখন সন্ত্রাসবাদীরা তখন গুলি ফুলি চালাচ্ছে, বন্দি করে রেখে দিয়েছে, তখন তো তাদেরকে উদ্ধার করতে হবে। কিন্তু সেটা যখন দাঁড়ানো না, তখন এবার বলা হলো, একটা প্ল্যান করা হলো, এবার একটা রাজসাক্ষী করতে হবে। এই যে রাজসাক্ষীর ব্যাপারটা না, এটা এসছে কিন্তু ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমলে কি হতো যে আপনার এই যে যারা স্বাধীনতা সংগ্রামী যারা ধরা পড়তেন, এর মধ্যে অনেক বাংলাদেশি আমাদের ভাই বোন রয়েছেন শহীদ, যারা রক্ত দিয়েছেন, তো তাদেরকে তাদের অপরাধ প্রমাণ করা যেত না, কোনো সাক্ষী থাকতো না। তো তখন যাদেরকে ধরতো তাদের মধ্যে একজনকে, যে দুর্বল থাকতো, তাকে অত্যাচার করে ভয় টয় দেখিয়ে তারা একটা রাজসাক্ষী তৈরি করত। রাজসাক্ষী তৈরি করে সেই রাজসাক্ষী দ্বারা এরা ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করত। এরা করলো, তাজুল গ্যাং করলো কি, এবার একটা রাজসাক্ষী জোগাড় করার চেষ্টা করলো। এবার রাজসাক্ষী জোগাড় করতে গিয়ে এমন দেশে রাজসাক্ষী করলে তো হবে না, একটা পদাধিকারী চাই, বেশ বড় পদ যে অধিকার করে রয়েছে তাকে চাই। তার কি করলো, সাবেক আইজিপি তাকে ধরা হলো, এই যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আমি লিখে রেখে নামটা এত বড়, আমি লিখে রেখে দিয়েছি। তাকে বহুত মেরেছিল, মেরে 11 মাস ধরে সে বন্দি, তাকে প্রচুর মারধর করা হয়েছে। মারধর করে এবার তাকে বলা হয়েছে যে তুমি যদি রাজসাক্ষী হও তাহলে পরে তোমাকে আমরা ছেড়ে দেবো, মানে তোমার মৃত্যুদণ্ড দেবো না, তোমাকে আমরা কম একটা শাস্তির ব্যবস্থা করে দেবো। এবং এই মেসেজটা পৌঁছে দেওয়া হয়েছিল তার স্ত্রীর কাছে, যে স্বামীর যদি ভালো চান, যদি জীবন চান, তাহলে পরে তাকে রাজসাক্ষী হতে বলুন। এবার বাধ্য হয়ে তিনি হলেন কি, রাজসাক্ষী হলেন। এবার রাজসাক্ষী হলে কি হবে, রাজসাক্ষী হিসেবে মানে দাঁড়িয়ে বলবেন যে হ্যাঁ এই আমার কাছে আদেশ এসেছিল, আমি এই অনুযায়ী এই করেছি, মানে হলিয়ার ঘটনাটা এইখানে ঢুকিয়ে দেবে, এই 4 আগস্ট 5 আগস্টের ব্যাপারটা। মজার কথা হচ্ছে যে 6 আগস্ট যেটা বলা, 5 আগস্ট যেটা বলা হচ্ছে, যে সময়টা বলা হচ্ছে, সেই সময়টা তখন শেখ হাসিনা কিন্তু ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। তার আগে যে গন্ডগোলগুলো চলছে সেটা তো আমি জানি, গন্ডগোলটা সকাল 9টা থেকে চলছে, সারা রাত্রি চলেছে, সকাল 9টা থেকে গন্ডগোলটা আরো বেড়েছে। ফলে সেখান থেকে আর এইখানে মানে যাকে ফোন করবে তখন পুলিশ তো বেকায়দায়, পুলিশ তো তখন মার কাটছে, মার ছেড়ে পালিয়ে গেছে, কোন পুলিশকে অর্ডার দেবেন উনি? তো তারা মানে এই ব্যাপারটা পুরোপুরি একটা ধোঁকা, সেটা প্রমাণিত হয়ে গেছে। প্রমাণিত হয়ে যাওয়ার পর তখন ওই রাজসাক্ষীর ব্যবস্থা করা হলো। রাজসাক্ষী করে এইবারেতে শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। এই যে রাজসাক্ষী কখন প্রয়োজন হয়, যখন সাক্ষ্য যেটা বললাম, যখন সাক্ষ্য দেওয়ার লোক থাকে না, কোনো রকম অপরাধ প্রমাণিত হওয়ার জায়গা থাকে না, তখনই কিন্তু রাজসাক্ষীর প্রয়োজন হয়। রাজসাক্ষী করা মানে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা লঙ্ঘন অথবা অপরাধ সংক্রান্ত, জঘন্য অপরাধ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি, তাদের হাতেও নেই। এই যে আয়নাঘর বলে এত চেঁচামেচি করা হতো, এখানে প্রচুর গুম হয়ে গেছে, হত্যা হয়ে গেছে, এই 26 লক্ষ ভারতীয় কাজের ব্যাপার বাদ দিন, এটা তো মিথ্যা কথা বলার জন্য একেবারে মানে উঁচিয়ে রয়েছে। তো শিরদাঁড়া সব থাকলেই তো আর সব মানুষ হয় না, কিছু কিছু কেন্দ্র হয় আর শুঁয়োপোকাও হয়। তো যাই হোক, তা এরা এখন মানে হিসেব করে নিয়েছে শেখ হাসিনাকে যে করে হোক ফাঁসিতে ঝোলাতে হবে। কিন্তু এরা জানে না যে বাপ কোথায়, বাপ এখানে বসে আছে, তুমি বাড়ছো বাড়ো, আমি বাড়তে দিচ্ছি। যেদিনকে বার শেষ হয়ে যাবে, যেদিনকে আমার মনে হবে তোমার মারার সময় এসছে, সেদিনকে আমি তোমাকে শেষ করে দেবো। তার আলামত কিছু কিছু পাওয়া যাচ্ছে, আমি এখন বলবো না, কারণ আমি
বলে আর এগুলো বিতর্ক বাড়াতে চাই না। তার আলামত বেশ খুব ভালো মতো পাওয়া যাচ্ছে, এবং যখন মাঠটা পড়বে তখন এই তাজুল, ইউনুসের গ্যাং, তারপরে এই যে আপনাদের এনএসএ, কাউকে কিন্তু মাঠে ঘাটে দেখা যাবে না, কেউ থাকবেন না। আর এগুলো কিন্তু আমি ভেঙে বলবো না, কারণ আমি ভেঙে বললে পরে এখন রাষ্ট্রের বিরুদ্ধে বলা হয়ে যাবে, কারণ এটা হচ্ছে একটা গোপনীয় ব্যাপার, আমি সেগুলো প্রকাশ করতে পারবো না। তবে এটা জানবেন যে এদের দিনটা শেষ হয়ে এসছে, আর এদের দিনটা শেষ হয়ে এসছে বলে এরা এখন উঠে পড়ে লেগেছে, যে করে হোক না কেন শেখ হাসিনাকে হাতে পেতে হবে, তাকে ঝোলাতে হবে। তারপরে আমি ঝুলি সেটা পরের কথা, আমি ঝুললে তো শহীদ হয়ে যাব, আমি তো জান্নাতে চলে যাব, কিন্তু তার আগে এই পবিত্র কর্তব্যটুকু আমায় করে যেতে হবে ইসলামের জন্য। এখন আপনি বাঁচুন না আপনি মরুন সেটা আমাদের দেখার দরকার নেই, কিন্তু শেখ হাসিনাকে আপনারা পাবেন না, আর আপনাদের ওই আশা অপূর্ণই থেকে যাবে, আপনাদেরকে ওই জাহান্নামে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।